হ্যালো ফ্রেন্ড, সকাল সকাল নিয়ে চলে এলাম সবার জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। ইয়েস, 2025-27 সেশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুরু করে দেওয়া হলো পিজি অ্যাডমিশন প্রক্রিয়া, যার জন্য তোমরা এতটা দিন ওয়েট করে থাকো ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য। 2025-26 সেশন বা 25-27 সেশনে কলকাতা ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেল মাস্টার্স অ্যাডমিশন প্রক্রিয়া, অর্থাৎ এটা কি রেগুলার অ্যাডমিশন প্রক্রিয়া। অনেকের প্রশ্ন থাকবে যে দাদা, আমি 2023 সালে পাশ করেছি, আমি কি অ্যাডমিশন নিতে পারবো? আমি 2024 সালে পাশ করেছি, আমি কি অ্যাডমিশন নিতে পারবো? বা আমি 25 সালে গ্রাজুয়েশনের ফাইনাল সেমিস্টারে রয়েছি, রেজাল্ট এখনো বেরোয়নি, আমি কি অ্যাডমিশন নিতে পারবো বা কি অ্যাপ্লিকেশন করতে পারবো? ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এমএসসি বা এম এর যে কোর্স, অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে এমএসসি এম এ অনেক ক্ষেত্রে কোর্স কিন্তু হয়ে থাকে, সেই কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়া। যে অ্যাডমিশন প্রক্রিয়াটা আমি তোমাদের একটু বলে দিই, আন্ডার ফ্যাকাল্টি অফ সায়েন্স, যেখানে তোমাদের রয়েছে টোটাল 27 থেকে 28 খানা এমএসসি কোর্স অর্থাৎ সায়েন্স কোর্স। এর সাথে যেটা রয়েছে 48টা কোর্স, বিভিন্ন যে ইউজি কলেজগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিসকাস করব। এবং অনেকের স্বপ্ন থাকে রাজ্যের অন্যতম সেরা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। তো ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে কোর্সগুলো, এগুলো বিভিন্ন যে ক্যাম্পাস থাকে সেগুলো জায়গাতে হয়ে থাকে। এবং এখানে শুধু তাই নয়, যেটা 5 থেকে 6 খানা রয়েছে তোমাদের এগ্রিকালচার যে সায়েন্সের কোর্স, এবং রয়েছে হোম সায়েন্সের যে দুটো কোর্স, সেই কোর্সে তো বিস্তারিত আলোচনা করব কি কি সাবজেক্ট রয়েছে, কি কি যোগ্যতা লাগে, তার সাথে কত কত সিট। তো প্রত্যেক বছর এটা আমি করে থাকি। অন্যান্য বা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হয়, যেহেতু 2025 এক্সেপশনাল, অলমোস্ট আগের মতোই কিন্তু সেই জুলাই মাস থেকে সেই সাইকেল আবার শুরু হয়ে গেল মাস্টার্স হোক বা বিএড এর। খুব তাড়াতাড়ি বিএড এর অ্যাডমিশনও শুরু হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির এই পিজি অ্যাডমিশনের ডিটেল ভিডিও এই চ্যানেলে আজকে তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে প্রসেস, সেটা আমি এখানে দেখার চেষ্টা করব। কিন্তু যদি এই ভিডিওতে না হয়, কেননা অনেকটা ডিটেল হতে চলেছে ভিডিওটা, যদি না করতে পারি আরো একটা ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য বানাবো। এবং এম এর খুব তাড়াতাড়ি, এম এবং এম কম এর তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হবে। মেবি আজকে সারাদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে। তো সমস্ত তথ্য তোমাদের জন্য নিয়ে আসবো। কেমন একটা সারপ্রাইজ হয়ে গেল না সকাল সকাল? ইয়েস। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত এবার কি প্রসেসে অ্যাডমিশন হতে চলেছে নোটিশটা আমি দেখিয়ে দিই। সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস হয়, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট থেকে পুরো অ্যাপ্লাইটা তোমাদের করতে হয়। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস, তার সাথে অ্যাফিলিয়েটেড কলেজও কিন্তু এখান থেকে অ্যাডমিশন প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। অর্থাৎ ধরে নাও তুমি 1 নম্বর প্রেফারেন্সে রাখলে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, 2 নম্বরে রাখলে আশুতোষ কলেজ। কোনো একটা সাবজেক্টে তুমি কিন্তু এইভাবে প্রেফারেন্স সিলেক্ট করতে পারবে স্টেপ বাই স্টেপ। ওকে, তো এখানে কিন্তু তোমার আর ডাউট থাকার কথা নয়, স্টেপ বাই স্টেপ এখানে তোমাকে কিন্তু এটা করতে হবে। অর্থাৎ প্রেফারেন্স কিভাবে হবে না হবে, আমি ফর্মটা যদি দেখাতে পারি তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে দেখো, পিজি কোর্স যেটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পাশাপাশি যেটা অ্যাফিলিয়েটেড কলেজেও কিন্তু হয়ে থাকে, এখানে 3 বছরের গ্র্যাজুয়েশন যারা পড়ছো, 2024 সালে পাশ করেছো এবং 2025-এ পাশ করতে চলেছো, শুধুমাত্র ক্যালকাটা তাদের সুযোগ দেবে। 2023, 2022, 2020 ক্যান্ডিডেটরা কিন্তু ক্যালকাটাতে সুযোগ পাবে না। এবং এবছর বলে দিই, এন্ট্রান্সের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হতে চলেছে। এবং 60 ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির যারা ক্যান্ডিডেট, তারা 60% সিট পাবে। যদি 100টা সিট হয়, তার মধ্যে 60টা সিট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস, আর বাকি 40টা সিট হচ্ছে আদার্স। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যারা বা অন্য ইউনিভার্সিটিতে যারা ফাইনাল ইয়ার এক্সামিনেশন বা ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন দিয়েছো, রেজাল্টের জন্য ওয়েট করছো, তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেরিট লিস্টের আগে তোমাদের যারা অ্যাপিয়ারিং রয়েছে তাদের কিন্তু ফাইনাল যে মার্কশিট সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে। দেখো, এই অ্যাব্রিভিয়েশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন ফিজিক্সের PHCU, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যে কোর্সগুলো হবে সেগুলো PHCU। কেমিস্ট্রি হচ্ছে CHCU, এরকম থাকবে। আর যদি এই কোর্সগুলো কোনো অ্যাফিলিয়েটেড কলেজে হয়, সেক্ষেত্রে কিন্তু এর যে পুরো অ্যাব্রিভিয়েশন বা কোডটা পাল্টে যাবে। কি বলা হচ্ছে, অ্যাপ্লাইড জিওলজি আশুতোষ কলেজ হলে AGAS, এরকম ভাবে কিন্তু তোমাদের হবে। ওকে, তো কোন কোন কলেজে কি কি কোর্স করানো হয় একটু তোমরা দেখে নাও। যে যে কলেজ রয়েছে সেই কলেজ, এখানে বিভিন্ন যে অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু কোর্সেস তোমরা পেয়ে যাবে। ওকে, এই অ্যাডমিশন সংক্রান্ত বহু প্রবলেম সবার হবে, ক্যালকুলেশন শিট থেকে শুরু করে যা যা যে বিষয়গুলো রয়েছে, কিভাবে কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব। তার জন্য তোমাদের যদি কোনো প্রবলেম হয়, এই দেখো এইখানে যে তোমাদের ফোন নাম্বারগুলো রয়েছে, এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে হবে। বা এখানে তোমাদের যেটা রয়েছে সিইউ অ্যাডমিশনের যে ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো সলভ হবে। এবার তোমাদের একটু অ্যাডমিশন যে শিডিউলটা সেটা বলে দিই। প্রথমত 22 সাথে নোটিফিকেশনটা বেরিয়েছে 23 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে 1/8/2025, অর্থাৎ
আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রসেস চলবে। লাস্ট ডেট যেটা রয়েছে, যারা এন্ট্রান্স দেবে পার্ট বি, পার্ট এর ক্যান্ডিডেট কারা, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা হোম স্টুডেন্টস তারা, আর যারা বাইরের ক্যান্ডিডেট তারা হচ্ছে পার্ট বি। পার্ট বি দের এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো সেই এন্ট্রান্স পরীক্ষাটার জন্য তোমাদের ফি সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 1/8, অর্থাৎ এই 23 তারিখ বা 24 তারিখ থেকে কিন্তু তোমরা ফিসটা সাবমিট করতে পারবে। তারপর ইউনিভার্সিটির যেটা তোমাদের সমস্ত যে প্রসেস হয়, এটা কিন্তু লম্বা প্রসেস, 1 থেকে 1.5 মাস, 2 মাস, 2.5 মাস ধরেও কিন্তু এই পিজি অ্যাডমিশন হয়। এরপরে ক্যালকুলেশন শিট আপলোড, পরপর যে প্রসেসগুলো হয়, আমি তোমাদের সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু বলতে থাকবো। প্রথমত যেটা বলা হচ্ছে, একটা রেজিস্ট্রেশন অ্যাট ফার্স্ট তোমাদের করতে হবে, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হয়। দেখো এখানে তোমাদের যেটা রয়েছে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার রেশিওতে একটা পাসপোর্ট সাইজের যে ফটো সেটা লাগবে, জেপিজি অথবা জেপেকের মধ্যে 20 কেবির মধ্যে সেটা হতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় স্ক্যান কপি সিগনেচার যেটা জেপিজি অথবা জেপেক ফরম্যাটের মধ্যে 20 কেবির মধ্যে তোমাদের হতে হবে। ইমেল আইডি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে, এবং স্ক্যান কপি অফ মার্কশিট, অর্থাৎ সমস্ত মার্কশিটের স্ক্যান কপি। এবার এটা আমরা ফর্মে দেখলে বুঝতে পারবো যে এবার কি করেছে। বেসিক্যালি একটা ফাইলের মধ্যে সমস্তটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি চায়, ঠিক আছে, বা আলাদা আলাদা করেও কিন্তু তুমি আপলোড করতে পারছো। এখানে দেখো, এখানে তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে সমস্ত মার্কশিটের যে স্ক্যান কপি সেটা কিন্তু লাগবে। আমি তোমাদের বলবো একটাতে যদি সম্ভব হয় সেটা কিন্তু তোমরা করে নিও। ওকে, একটা ফাইলের মধ্যে 200 কেবির মধ্যে হতে হবে, যেটা জেপিজি অথবা জেপেক ফরম্যাটে হতে হবে। স্ক্যান কপি অফ এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা 200 কেবির মধ্যে জেপিজি অথবা জেপেক ফরম্যাটে, এবং ভ্যালিড এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট বা ইডব্লিউএস রয়েছে সেটা 200 কেবির মধ্যে জেপিজি বা জেপেক ফরম্যাটে কিন্তু তোমাদের হতে হবে। তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমাদের প্রয়োজন হয়, অর্থাৎ যদি লাগে, আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগে, সেটা তোমাকে এখানে দিতে হবে, এবং জেপিজি বা জেপেক ফরম্যাটে কিন্তু সেটা দিতে হবে। এছাড়াও যেটা বলা হচ্ছে ক্রিয়েট আপার আইডি বা এবিসি আইডি, এটা তোমাদের লাগবে, যেটা বলে দেওয়া হয়েছে। আপার আইডি বা এবিসি আইডি কি করে ক্রিয়েট করতে হবে আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম, ভিডিওটা একটু দেখে নিও। এরপর যেটা রয়েছে সাকসেসফুল ফর্ম সাবমিশনের পরে ডাউনলোড এবং টেক প্রিন্ট কিন্তু ফর্মে নিয়ে নিতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অনলাইন মোডে যেটা রিসিপ্ট, অর্থাৎ যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য বলা হচ্ছে, এবং সাইন অল পেজেস ফ্রম অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, তো এইগুলো কিন্তু তোমাদের লাগতে চলেছে। ওকে, এবার দেখো কাউকে কোনো অফলাইনে কিন্তু আসতে হবে না, সবটাই কিন্তু অনলাইনে হতে চলেছে। এবার চলো তোমাদের জেনারেল যে এলিজিবিলিটি সেটা একটু তোমাদের আমি বলে দিই। এখানে তোমাদের যে অ্যাব্রিভিয়েশন লিস্ট, অর্থাৎ কলেজ ওয়াইজ সিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী ক্ষেত্রে এই গ্রুপগুলো কিন্তু তোমাদের জানতে হবে যে কোন সাবজেক্টের কোন গ্রুপ। ওকে, 221 মানে কোন গ্রুপ, 208 মানে কোন সাবজেক্ট, এরপরে কিন্তু সাবজেক্টের নাম হবে না, গ্রুপ ধরে ধরে তোমাদেরকে কল করতে হবে। ওকে, বাকি পরপর যে অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলি যে টেকনিক্যাল কোর্সগুলো রয়েছে। দেখো এখানে প্রফেশনাল কোর্সের মধ্যে রয়েছে যেটা টেকনিক্যাল কোর্সের মধ্যে কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে তোমাদের 2 বছরের যে এমসিএ কোর্স যেটা একে চৌধুরী স্কুল অফ টেকনোলজি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেটা হয়ে থাকে। এখানে তোমাদের যেটা রয়েছে সাবজেক্ট কোড সেটা 212 এবং গ্রুপ নাম্বার 251, এগুলো পরবর্তী ক্ষেত্রে তোমাদের লাগবে। টোটাল সিট এখানে রয়েছে বিএসসি অনার্স যারা রয়েছে 40টা সিট এখানে তোমরা পাচ্ছ। তো আমরা প্রত্যেকে জানি যে জয়েন্ট এন্ট্রান্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন যে জেকা তোমাদের লাগে, কিন্তু এবছর যেহেতু জেকা হয়নি সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ওকে, তো দেখো জেকা এখানে তোমাদের অবশ্যই লাগে। অ্যাপ্লিকেশন মাস্ট স্যাটিসফাইড দ্য ফলোইং ক্রাইটেরিয়া। জয়েন্ট এন্ট্রান্স বা জেকা থ্রু দিয়ে হয়। 3 বছরের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্সে ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 60% অনার্সে থাকতে এবং 60% মার্কস হাই সেকেন্ডারিতে, এবং 60% মার্কস তোমাদের মাধ্যমিকে কিন্তু থাকতে হবে। এবং তার সাথে বলে দেওয়া হয়েছে কি না 60% মার্কস বোথ যেটা তোমাদের ম্যাথমেটিক্সে সেকেন্ডারি অথবা উচ্চ মাধ্যমিকে তোমাদের ম্যাথমেটিক্সে 60 থাকতেই হবে। রিজার্ভেশন যেটা এসসি এসটি ওবিসি সেটা রয়েছে। এই এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যেটা এখানে করা হয়েছে, ওবিসিতে 7% সংরক্ষণ হারে 2010 যে সিস্টেম অনুযায়ী কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি লিগাল পরামর্শ নিয়ে করতে চলেছে। অর্থাৎ আমরা যেটা হাইকোর্টে কেস পেন্ডিং বা বিভিন্ন জিনিস দেখছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু যে কোর্টের পরামর্শ নিয়ে বা লিগাল প্রসিডিওর নিয়ে সেই 2010 অনুযায়ী মেনে করছে। তাহলে জয়েন্টের রেজাল্ট বের করতে আপত্তি কোথায়, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে বলা হচ্ছে আদার রিজার্ভেশন রুল যেটা সিইউ বা নন সিইউ যেটা পার্ট বি, এটা অ্যাপ্লিকেবল কিন্তু হবে। তো এটা এমসিএ কোর্সের ক্ষেত্রে সায়েন্স কোর্সের মধ্যে যে 28টা সায়েন্স কোর্স রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই, পরপর হোম সায়েন্স থেকে শুরু করে সেগুলো বলবো। তো ফিজিক্সের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের অ্যাব্রিভিয়েশন দেখো পিএইচসিইউ, 75টা এবং তোমাদের 7টা সিট কিন্তু বেড়েছে। এটা কিন্তু টোটাল সিট এখানে ধরা হচ্ছে।
55% মার্কস বিএসসি অনার্সে ফিজিক্সে তোমাদের থাকতে হবে এবং ইকুইভ্যালেন্টে তোমাদের থাকতে হবে। কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে গ্রুপ নাম্বার 204 এবং এখানে কোড নাম্বারটা দেওয়া নেই, আমি তোমাদের পরপর দেখাবো, তোমরা বলে দিচ্ছ সেটা যে কিভাবে কি হচ্ছে, অর্থাৎ এটা দেখে নেব। ওকে, 75 + 7 এখানে তোমাদের যে কেমিস্ট্রি অনার্স বা মাস্টার্সের জন্য এমএসসি কেমিস্ট্রির জন্য সিট রয়েছে। তারপর তোমাদের 55% এখানেও সেম রয়েছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের 55% মার্কস বিএসসি অনার্স ম্যাথমেটিক্সে তোমাদের থাকতে হচ্ছে। সিটটা রয়েছে 44, 3 + 3 অর্থাৎ 47 + 51টা সিট রয়েছে, এবছর 7টা সিট কিন্তু বেড়েছে। পিওর ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও সেম রয়েছে যোগ্যতা, 55% ম্যাথমেটিক্সে তোমাদের গ্র্যাজুয়েশনে পেতে হবে। এরপর দেখো তোমাদের মেরিট বেসিস অ্যাডমিশন কাদের, ক্যালকাটা ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস বা অ্যাফিলিয়েটেড কলেজ যারা পার্ট এ তাদের জন্য, আর পার্ট বি রয়েছে আদার ক্যান্ডিডেট যাদের এন্ট্রান্স কিন্তু হবে। সাইকোলজির জন্য এখানে রয়েছে 55% মার্কস বিএ বিএসসি সাইকোলজি অনার্সে, এখানে সিটটা তোমরা একটু দেখে নিচ্ছ। তারপরে অ্যাপ্লাইড সাইকোলজি যেটা রয়েছে সেখানে 55% মার্কস বিএ অথবা বিএসসি যেটা সাইকোলজিতে তোমরা এখানে পেলে তোমরা আবেদন করতে পারছো। হিউম্যান ফিজিওলজি যেটা রয়েছে 55% মার্কস এবং 39 + 3 + 4টে সিট তোমাদের আছে। জিওলজির ক্ষেত্রে রয়েছে 55% মার্কস, জিওলজি অনার্স নিয়ে পড়তে হবে, 212 নম্বর কিন্তু গ্রুপ নাম্বার। তো এখানে সিটটা দেখে নিলে বটানির ক্ষেত্রে 55% মার্কস রয়েছে। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি বলছে 28 + 2 + 2 সিট, অ্যানথ্রোপোলজি অনার্সে 55% মার্কস মিনিমাম পেতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে বলা হচ্ছে 120 + 8 + 12 55% মার্কস বিএসসি এবং বি অনার্স জিওগ্রাফিতে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। স্ট্যাট যেটা রয়েছে অন্যতম সেরা সাবজেক্ট, স্ট্যাটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তোমাদের বিএসসি অনার্স স্ট্যাট অথবা বি স্ট্যাট এটা নিয়ে যদি তোমরা পড়ে থাকো 55% মার্কস পেলে তোমরা আবেদন করতে পারছো। মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও এখানে বলে দেওয়া হয়েছে যে 55% মার্কস এবং মাইক্রোবায়োলজি অনার্স কিন্তু থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে 55% মার্কস বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এরপর যেটা রয়েছে ইলেকট্রনিক সায়েন্স, ঠিক আছে, ইলেকট্রনিক সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 25 + 2 + 2টো সিট, 55% মার্কস ফিজিক্স অথবা ইলেকট্রনিক্সে পেলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এরপর চলে আসছে জিওলজি, জিওলজির ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে যে ডিপার্টমেন্ট অফ জিওলজি 55% মার্কস তোমাদের বিএসসি অনার্স ইন জিওলজি। তারপর রয়েছে তোমাদের বায়োকেমিস্ট্রি, এগুলো হচ্ছে মাল্টি যে কোর্সেস সেগুলো। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে 55% অনার্স যেটা বিএসসি কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, জুওলজি, বটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, ফুড এবং নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে যদি তুমি পড়ে আসো, অথবা কেমিস্ট্রি, এক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি অথবা এই যে তোমাদের জেনারেল সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, অথবা বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে পার্ট এদের জন্য 60% টোটাল সিট তোমাদের থাকবে কারেন্ট ইয়ার্সে যারা রয়েছে তাদের, আর পার্ট বি দের জন্য রয়েছে 40% টোটাল সিট থাকবে অল এলিজিবল অনার্স ক্যান্ডিডেট সিইউ এবং নন সিইউ এবং সিইউ অথবা কারেন্ট ইয়ার্স বা প্রিসিডিং ইয়ার্স আগের ইয়ারের জন্য। আর এখানে বলে দেওয়া হচ্ছে কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেটদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে এখানে তোমরা জায়গা পাবে। মেরিন সায়েন্সের জন্য রয়েছে 55% মার্কস, যেখানে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অনার্স এবং জুলজি, বটানি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স অথবা যে সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তোমাদের কিন্তু পার্ট সাবজেক্ট হিসেবে থাকতে হচ্ছে। ওকে, তারপর রয়েছে বায়োফিজিক্স এবং মলিকিউলার বায়োলজি, যেখানে 20 + 1 + 2টো সিট। ফিজিক্সে তোমাদের অনার্স অথবা কেমিস্ট্রিতে অনার্স, জুলজি অনার্স থাকলেও চলবে, বটানি অনার্স থাকলেও চলবে। তারপরে সাইকোলজি অনার্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এমবিবিএস বা বিটেক যারা করে আসছো, বায়োটেকনোলজি বা বি ফার্ম যারা পড়ে আসছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। 55% মার্কস কিন্তু তোমাদের এক্ষেত্রে লাগবে বিএসসি অনার্স, এবং 60% মার্কস কিন্তু তোমাদের যে পার্ট সাবজেক্ট যেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স বা স্ট্যাট যদি থাকে সেখানে লাগবে। তারপর চলে আসছে বায়োটেকনোলজি যে মাস্টার্স, বায়োটেকনোলজির ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, জুলজি, বটানি, তারপরে যেটা রয়েছে তোমাদের ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, বায়োটেকনোলজি, এই যে টোটাল সাবজেক্টগুলো বা এমবিবিএস পড়ে আসলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ওকে, তারপর তোমাদের চলে আসে জেনেটিক্স এগুলো সব কিন্তু মেন ক্যাম্পাসের কোর্স, এটা কোনো অন্যান্য কলেজে হয় না। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে এগ্রিকালচার, তারপরে বটানি, অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি বা ফুড নিউট্রিশন বা বায়ো কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স অথবা ফিজিওলজি অথবা ইকুইভ্যালেন্ট, অল ক্যান্ডিডেট শুড হ্যাভ কেমিস্ট্রি অথবা জেনারেল সাবজেক্ট হিসেবে তোমাদের এগুলো থাকতে কিন্তু হচ্ছে। তারপর চলে আসে নিউরোসায়েন্স কিন্তু অন্যতম সেরা একটি প্রফেশনাল কোর্স, যেটা লাইফ সায়েন্স, তারপরে
যে কোনো সাবজেক্ট, লাইফ সায়েন্সের, বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি, ফুড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, দেখতে পাচ্ছ তোমরা এই সাবজেক্টগুলো যদি তোমরা পড়ে আসো 55% মার্কস থাকলে, পাস সাবজেক্টে এইগুলো থাকলে তোমরা আবেদন করতে পারছো। তারপর চলে আসছে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি যেটা বিএসসি অনার্স এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা বিটেক, অথবা তোমাদের ইনক্লুডিং বটানি, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি বা ফিশারি, তারপরে ফরেস্ট্রি, জিওলজি, কেমিস্ট্রি, এগুলো নিয়ে পড়লে তোমরা আবেদন কিন্তু করতে পারো। তো এখানেও কিন্তু তোমাদের যে পার্ট বিদের জন্য 50% সিট থাকবে, এবং পার্ট যেটা রয়েছে, যেটা কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেট যারা সিইউ এনভায়রনমেন্টাল সায়েন্স, তাদের জন্য 50% সিট, এবং রিমেনিং 50% যেটা পার্ট এ সিট, সেটা সিইউ এলিজিবল অনার্স কারেন্ট ইয়ারের যে ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো অন্যান্য যে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 50% সংরক্ষিত, এবং বাদ বাকি যে 50% সেটা এরকমভাবে কিন্তু অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা এই যে ইনক্লুডিং সাবজেক্ট নিয়ে পড়েছো তারা পারবে কারেন্ট ইয়ার, এবং 40% যে টোটাল সিট সেটা সিইউ এবং নন সিইউ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু থাকবে আগের বছর বা এই বছর। অ্যাটমসফিয়ারিক যে সায়েন্স রয়েছে সেখানে তোমাদের যেটা রয়েছে দেখো সাবজেক্টগুলো ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে এক্সারসাইজ যে ফিজিওলজি, এখানে তোমাদের যেটা যে কোনো লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে অনার্স নিয়ে পড়লে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এছাড়াও এতগুলো সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং জি সাবজেক্ট এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট উইথ দ্য অনার্স ইন ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, অল ক্যান্ডিডেট শুড হ্যাভ সায়েন্স সাবজেক্ট ইন হায়ার সেকেন্ডারি লেভেল। হাই সেকেন্ডারি লেভেলের সায়েন্স সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। স্পোর্টস বায়োকেমিস্ট্রি রয়েছে, এগুলো খুব ভালো ভালো কোর্স। ওকে, তো লাইফ সায়েন্সের অল ব্রাঞ্চ থেকে তোমরা আসলে কিন্তু আবেদন করতে পারছো। এবং হিউম্যান ফিজিওলজি বা ফিজিওলজি এটা তোমাদের জেনারেলে থাকতে হবে, অথবা জেনারেল সাবজেক্ট এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট উইথ ফিজিওলজি অনার্স যদি নিয়ে তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না, বা হিউম্যান ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি নিয়ে তোমরা আবেদন করতে পারছো না। স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সাবজেক্ট। ওকে, তো এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে যে রিজার্ভেশন যেটা ওবিসি ক্যান্ডিডেটদের যে রিজার্ভেশন সেটা নির্ভর করবে ফিউচারে কি কি ওবিসি নিয়ে পদক্ষেপ হচ্ছে তার উপর, এবং লিগাল যে অ্যাডভাইস নেবে সিইউ তার উপরে ভিত্তি করে কিন্তু এটা হবে। এবার দেখো কোন কোন কলেজে কি কি সাবজেক্ট রয়েছে সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন দেখো অ্যাপ্লাইড জিওলজি আশুতোষ কলেজে, অ্যাপ্লাইড ফিজিওলজি বেথুন কলেজে, অর্থাৎ মেন ক্যাম্পাসের পাশাপাশি একাধিক ক্যাম্পাসে কিন্তু এখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। তো এটা একটু তোমরা দেখে নিচ্ছ, একটু তোমরা স্ক্রিনশট করে নিচ্ছ, কারণ এতটা বলতে গেলে এই ভিডিওটা কিন্তু 30 মিনিটের উপরে হয়ে যাবে, যেটা তোমাদেরও ভালো লাগবে না। তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিয়েছো কোন কোন কলেজে কি কি বিষয়গুলো রয়েছে। ওকে, আমরা চলে আসছি ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল যে সায়েন্স ও প্লান্ট ফিজিওলজি, এখানে তোমাদের যে সিটগুলো রয়েছে এটা, এবং এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে সেখানে অ্যাটলিস্ট 55% মার্কস যেটা বটানি, তারা এখানে সুযোগ পাবে। কিন্তু প্রেফারেন্স অগ্রাধিকার কারা পাবে? যাদের এগ্রিকালচার অনার্স রয়েছে তারা অগ্রাধিকার পাবে। জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে এই সাবজেক্ট বা এই যে তোমাদের যে বা বিষয়টা রয়েছে এখানে তোমাদের অ্যাটলিস্ট 55% এগ্রিকালচার অথবা বটানি প্রেফারেন্স, এখানেও কিন্তু এগ্রিকালচারের লোকেরা পাবে। হর্টিকালচারের ক্ষেত্রে তোমাদের বিএসসি এগ্রিকালচারে 55% অথবা বটানি অনার্স নিয়ে পড়লে তুমি আবেদন করতে পারছো। এগ্রিকালচার বা হর্টিকালচার ক্যান্ডিডেটরা এখানে কিন্তু প্রেফারেন্স পাবে। সিট ব্রেকআপ যেটা রয়েছে দেখো, এগ্রিকালচারের ক্যান্ডিডেটের জন্য এখানে 8টা সিট, বটানি ক্যান্ডিডেটদের জন্য 4টে সিট কিন্তু থাকবে। অ্যাগ্রোনমি নিয়ে যারা পড়তে চাইছো বিএসসি এগ্রিকালচারে 55% পেলে তারা কিন্তু আবেদনযোগ্য। তারপর রয়েছে তোমাদের সিড এবং সায়েন্স টেকনোলজি নিয়ে যারা মাস্টার্স করতে চাইছো তাদের 55% মার্কস বিএসসি এগ্রিকালচার থাকলে হবে। এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং সয়েল সায়েন্সের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিএসসি এগ্রিকালচার অনার্স অথবা কেমিস্ট্রি অনার্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। ওকে, দেখিয়ে দিই, হোম সায়েন্সে তোমাদের মাত্র 2টো সাবজেক্ট পড়ানো হয়, একটা হচ্ছে হোম সায়েন্স এবং ফুড নিউট্রিশনের ক্ষেত্রে 55% মার্কস। ফুড নিউট্রিশন পড়ে থাকলে অনার্স পড়ে থাকলে আবেদন করতে পারবে, যেটা হোম সায়েন্স ফুড নিউট্রিশনে। আর হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাদের বিএসসি ডিগ্রি 55% মার্কস, হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিওলজি, সোশিওলজি, হোম সায়েন্স এবং এডুকেশন যদি পড়ে থাকো তাহলে আবেদন করতে পারছো। ক্যাটেগরি এ যেটা 60% টোটাল সিট সিইউ হোম ডেভেলপমেন্ট অনার্সে কারেন্ট ইয়ারের স্টুডেন্টসদেরকে ফার্স্ট তারা সুযোগ পাবে। তারপরে পার্ট বা ক্যাটেগরি বিতে যেটা রয়েছে 40% টোটাল সিট ওপেন টু বোথ সিইউ এবং নন সিইউ কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। অর্থাৎ কারেন্ট ইয়ারের যে ক্যান্ডিডেটরা 2025-এর ক্যান্ডিডেটদের সুযোগ আগে থাকবে কিছু কিছু ক্ষেত্রে, আর আগের বছর অর্থাৎ 24-এর ক্যান্ডিডেটদের সুযোগটা পরে, এক্ষেত্রে ওপেন থাকছে অর্থাৎ নন সিইউ বা সিইউ ক্যান্ডিডেটদের। ওকে, তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। হোম সায়েন্সটা বলে দিলাম। এবার চলে আসছে প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে। তো প্রথমত আমি তোমাদের বলে দিই, প্রেফারেন্স সিলেক্ট করার সময় কিন্তু খুব সাবধান। হায়ার প্রেফারেন্সটা তোমাদের 1 নম্বরে রাখতে হবে। লাইক আমি যদি
ফিজিক্স নিয়ে পড়তে চাইছি, ফিজিক্সটা আশুতোষ কলেজে এমএসসি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে রয়েছে। তো আমার যদি ইচ্ছে থাকে মেন ক্যাম্পাসে পড়বো, 1 নম্বর প্রেফারেন্সে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, 2 নম্বরে কিন্তু আশুতোষ কলেজ রাখতে হবে। যদি তুমি আশুতোষে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে সুইচ করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। ওকে, হায়ার প্রেফারেন্সের চান্স পেলে লোয়ারে আসা যাবে না, কিন্তু লোয়ারে চান্স পেলে তুমি হায়ারে যেতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রবলেম হবে না। তো নন সিইউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু তোমাদের যে এন্ট্রান্স টেস্টে বসতেই হবে। হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যালকাটা ইউনিভার্সিটি নয় বাইরের ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, তাদের তো কারেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার প্রত্যেকে কিন্তু এন্ট্রান্সে বসতে হবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির যেসব ক্যান্ডিডেটরা আগের বছরে পাশ করেছো তাদেরও কিন্তু এন্ট্রান্সে বসতে হবে, এটা কিন্তু একটা নিউ সিস্টেম করে দিল। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যারা কারেন্ট ইয়ার অর্থাৎ 2025-এর ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো এন্ট্রান্সে বসতে হবে না, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যারা প্রিভিয়াস ইয়ারের ক্যান্ডিডেট যারা 2024-এ পাশ করে আসছো তাদের কিন্তু এন্ট্রান্সে বসতে হবে। তো এটা কেমন নিয়ম জানি না। এবং এন্ট্রান্সের যে ফিস রয়েছে সেটা কিন্তু যেটা 400 টাকা রয়েছে, ঠিক আছে। এবং যদি কেউ একটা আলাদা সাবজেক্টে পরীক্ষা দিতে চাও তার সাথে কিন্তু 200 টাকা করে এক্সট্রা যোগ হচ্ছে, অর্থাৎ 600। কেউ দুটো সাবজেক্টে এন্ট্রান্স দিতে চাইলে 600 কিন্তু তাকে দিতে হবে। ওকে, তো এটা গেল। এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মেরিট লিস্ট এবং সিলেকশন প্রসেস একটু দেখিয়ে দিই। দেখো এখানে এবার একটা নতুন চাল কিন্তু খেলা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমি যেটা তোমাদের বলছিলাম যে 60% সিট হচ্ছে সিইউ ক্যান্ডিডেটদের জন্য আর 40% ক্যান্ডিডেটদের জন্য, আলাদা ক্যান্ডিডেটদের জন্য সিট, কিন্তু সেরকম কিন্তু নয়। এখানে আলটিমেটলি সিইউ ক্যান্ডিডেটদের জন্য টোটাল 80টা সিটই কিন্তু রয়েছে, ঠিক আছে। আর আদার্স ইউনিভার্সিটির জন্য 20টা সিটই কিন্তু রয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে কীরকম একটু ভালো করে বুঝে নাও। 60% সিট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা 2025-এ পাশ করবে তাদের, আর বাকি যে 40% পার্ট বি, আগে কি হতো পার্ট এতে থাকতো ক্যালকাটা, পার্ট বিতে থাকতো আদার ইউনিভার্সিটি, এবার পার্ট এতে ক্যালকাটা যারা কারেন্ট ইয়ার 2025-এ পাশ করবে তারা, আর পার্ট বিতে থাকবে 40%-এর মধ্যে 20% করে ভাগ করা থাকবে দুটো ভাগে। এই 20% যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আগের বছরের ক্যান্ডিডেট 2024-এ, আর এই 20% যেটা 40 ভাগের মধ্যে আর একটা 20 যেটা, সেটা হচ্ছে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট যারা এবছর বা আগের বছর গ্র্যাজুয়েশন পাস করেছে, অর্থাৎ আদার ইউনিভার্সিটির জন্য সেই কিন্তু 20 সিটটাই রইলো, আর 80 থাকলো ক্যালকাটার 80টাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, 40 হচ্ছে কারেন্ট ইয়ার আর 40 হচ্ছে আগের বছর, ঠিক আছে। এটা কিন্তু খুব খারাপ হলো বিষয়টা। ওকে, এবার দেখো মেরিট লিস্ট যেটা বলে দেওয়া হয়েছে, মেরিট লিস্ট যেটা করা হবে পার্সেন্টেজ অফ মার্কস সিকিউরড অনার্স সাবজেক্ট অথবা কোর সাবজেক্ট, ঠিক আছে। অনার্স সাবজেক্ট অথবা কোর্স সাবজেক্ট কি কি ধরা হচ্ছে, সিসিটাকে নেওয়া হবে, স্কিল এনহান্সমেন্ট কোর্সটাকে নেওয়া হবে, এবং ডিএসসি কোর্সটাকে নেওয়া হবে সিবিসিএস সিস্টেমে। এবং যদি টাই হয় সেক্ষেত্রে জেনারেল সাবজেক্টের মার্কস যেটা জি সাবজেক্টের মার্কস কিন্তু তোমাদের ধরা হবে, ঠিক আছে। এবং এটা স্পেশালি মেনশনড বিলো, এবং এটা পার্ট বিদের জন্য মেরিট জাজ করা হবে কিন্তু এন্ট্রান্সের উপর ভিত্তি করে। ওকে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেরিটের ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটু তোমাদের বলে দিই। পার্ট বি যারা এন্ট্রান্স দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির আগের বছরের ক্যান্ডিডেটদের কিন্তু এন্ট্রান্স দিতে হবে, আর এবছরের ক্যান্ডিডেটদের কিন্তু এন্ট্রান্স দিতে হচ্ছে না। এটা নিয়ে কি হবে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু সেটা বলতে পারছি না। তো মেরিট লিস্ট ক্যান্ডিডেট অফ পার্ট এ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট তোমাদের অনার্সের যে পার্সেন্টেজ রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, যেমন ফিজিক্স অনার্স বা এই যে সাবজেক্টগুলো রয়েছে। এবার টাইপ 2, এটা হচ্ছে টাইপ 1-এর ক্ষেত্রে বলা হলো পার্ট বিদের জন্য সিবিটি মোডে কিন্তু নেওয়া হবে তোমাদের। এমসিকিউ প্রশ্ন থাকবে, রাইট অ্যান্সারের জন্য 2 পাবে, আর রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে। ওকে, যে সমস্ত অটোনোমাস কলেজ এই যে কোর্সগুলো করায়, দেখো বটানি বেথুন কলেজ থেকে শুরু করে এই যে কলেজগুলো রয়েছে, স্কটিশ চার্চ, জুওলজি থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ কি কি কোর্স করাচ্ছে একটু তোমরা এখান থেকে দেখে নেবে, যাতে তোমাদের আর কিন্তু বুঝতে প্রবলেম না হয়, ঠিক আছে। এবার দেখো নন সিইউ ক্যান্ডিডেটের জন্য কি বলে দেওয়া হয়েছে। নন সিইউ ক্যান্ডিডেট পার্ট এ যে সমস্ত ক্যান্ডিডেটরা, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা 60% টোটাল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এই পার্ট এর মধ্যে পড়বে। আর পার্ট বিতে 40% যেটা রয়েছে ক্যান্ডিডেট তাদের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটটা পড়বে 40টা সিটের মধ্যে 20টা পড়বে আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, অর্থাৎ 20%। আর এখানে যেটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা আগের ইয়ারের ক্যান্ডিডেট তারা পড়বে 20% সিটের মধ্যে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। এইখানে চলে আসতে হচ্ছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে করতে হচ্ছে এটাতে ক্লিক করার পরবর্তীতে লগ ইনটা তোমরা পরে করবে। এই নিউ অ্যাপ্লিকেন্ট বা ক্রিয়েট অ্যাপ্লিকেন্টে করতে হচ্ছে ক্লিক। এখানে তোমাদের পুরো যে বিষয় সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে।
পাসওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং যা যা তোমাদের লাগবে। ওকে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, অর্থাৎ এই মার্কশিটে কিন্তু তোমাদের প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে, যেটা বলা হচ্ছে, অর্থাৎ স্ক্যান করার সময় সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করতে হবে। In the mandatory upload section, the applicant has to upload clear scanned copy JPG documents, passport size photograph, scanned signature. ওকে, অ্যাপ্লিকেশনের সময় তোমরা সেভ অ্যাজ ড্রাফট করেও কিন্তু রাখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন এখানে করছো ক্লিক। এবার দেখো অ্যাট ফার্স্ট তোমাদের এখানে কোন কোর্সটা সিলেক্ট করছো সেটা দিতে হবে, এমএসসি আন্ডার ফ্যাকাল্টি অফ সায়েন্স। ওকে, তারপর এখানে তোমাদের দিতে হবে ইন্টার লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ যাদের এখানে ধরো রয়েছে তোমার সিইউ ক্যান্ডিডেট যদি তুমি হও তাহলে তোমার যে 6 সেমিস্টার রোল নাম্বার সেটা এখানে তুমি দিয়ে দিচ্ছ। অ্যাপিয়ারিংরাও তো রোল নাম্বার পেয়ে গেছো, দিয়ে দিচ্ছ। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হচ্ছে। আর নন সিইউ যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার দরকার নেই, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন দিতে হবে। ওকে, তারপরে তোমাদের এখানে চলে আসছে ফার্স্ট নেম বা লাস্ট নেম, অ্যাপ্লিক্যান্টের লাস্ট নেম, তোমার ইমেল আইডি দিতে হচ্ছে। ইমেল আইডিটা আরেকবার তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার সেটা এখানে কিন্তু তোমাকে দিতে হচ্ছে। তারপরে একটা পাসওয়ার্ড তোমাদের দিতে হচ্ছে, দিয়ে কিন্তু এই ক্যাপচাটা ফিল করে আই এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাইতে করতে হচ্ছে ক্লিক। তারপরে তুমি কিন্তু কি পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের ইমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট কিন্তু তোমাদের করে দিতে হবে। জাস্ট আমি ওটিপিটা দিয়ে সাবমিট করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আমার নাম থেকে শুরু করে সবকিছু দেখাচ্ছে। এবার যেটা আমাকে করতে হচ্ছে সেটা এখানে 50 কেবির মধ্যে কিন্তু আমার একটা ইমেজ আপলোড কিন্তু করে দিতে। এখানে কিন্তু আমাকে আমার আধার নাম্বার, আমার মায়ের নাম, আমার বাবার নাম এগুলো দিতে হবে। তারপর যেটা করতে হবে, আমার মায়ের মোবাইল নাম্বার, মায়ের যে কোয়ালিফিকেশন সেটা দিতে হচ্ছে, মা কি করেন সেটা আমাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। আর এখানে কিন্তু আমার যেটা ম্যান্ডেটরি রয়েছে এবিসিডি বা আপার আইডি দিতে হবে। তো আগে তোমরা অবশ্যই এবিসিডি আইডি ক্রিয়েট করে নেবে। এবিসিডি আইডি কি করে ক্রিয়েট করতে অবশ্যই তোমরা জানো। তারপরে বাবার মোবাইল নাম্বার, বাবার যে কোয়ালিফিকেশন বা বাবার যে অকুপেশন অর্থাৎ বাবা কি করেন সেটা তোমাদের জানাতে হবে। তুমি বিপিএল নাকি কি সেটা তুমি দিয়ে দিচ্ছ, ইডব্লিউএস নাকি কি তুমি দিয়ে দিচ্ছ। যদি এবার দেখো ইনকাম পার মান্থ কি আছে এবং তোমার ডেট অফ বার্থ কি আছে সেটা তুমি দিয়ে দিচ্ছ। তোমার জেন্ডার তুমি এখান থেকে দিয়ে দিচ্ছ, একদম সহজ ফর্ম মোটামুটি আছে। তারপরে তোমার যে রিলিজিয়ান সেটা তুমি সিলেক্ট করে নিচ্ছ এখান থেকে। ওকে, যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হচ্ছে, যে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল নাকি বাইরের ডোমিসাইল সেটা দিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি কোথাকার বাসিন্দা, তোমার লোকালিটি আরবান রুরাল নাকি সেমি আরবান, অর্থাৎ গ্রাম শহর নাকি সেমি শহর সেটা দিয়ে দিচ্ছ। আমি এখানে দিয়ে দিলাম আরবান। তুমি বিবাহিত নাকি আনম্যারিড সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো স্টুডেন্ট হিসেবে তুমি চাকুরি করো নাকি কোথাও, নাকি তুমি আনএমপ্লয়েড সেটা তুমি দিয়ে দিলে। ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে হবে তোমাকে। পিডব্লিউডি যদি হয়ে থাকো করছো, স্পোর্টস কোটা যদি হয়ে থাকো তাহলে করছো। এবার দেখো তোমার গার্জিয়ান নাম, অর্থাৎ এখানে তোমার গার্জিয়ান যদি বাবা হন তার নাম, গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস কিন্তু ম্যান্ডেটরি নয়। এবার রয়েছে গার্জিয়ানের যে অ্যাড্রেস এবং ইনি কে, মানে বাবা নাকি কি, এনার সাথে তোমার কি সম্পর্ক সেটা দিতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রিভিয়াস অ্যাডমিশন ডিটেলস, অর্থাৎ তুমি আগে কি অ্যাডমিশন তুমি নিয়েছিলে। যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে এখানে তোমার লাস্ট অ্যাডমিটেড ইয়ার কিন্তু দিতে হবে। আর যদি না নিয়ে থাকো সেক্ষেত্রে তোমার কোনো বিষয় কিন্তু নয়, কিন্তু আগে যদি তুমি অ্যাডমিটেড হয়ে থাকো তাহলে এখানে তোমার অ্যাডমিটেড সাবজেক্ট, কলেজ সব কিছু ডিটেল কিন্তু দিতে হবে। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম নো, আমি এখানে আগে অ্যাডমিশন নিইনি। এবার দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিচ্ছ, এগুলোতে বলার কিছু নেই। এটা যদি সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেস, জাস্ট এখানে টিক মার্ক তোমাকে করে দিতে হচ্ছে। টিক মার্ক তুমি করে দিচ্ছ। এবার দেখো অ্যাকাডেমিক ডিটেলসটা কিন্তু এন্ট্রি করা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যাকাডেমিক ডিটেলসটা এন্ট্রি করা খুব ইম্পর্ট্যান্ট। কেন বলছি তার কারণ হচ্ছে এখানে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমাকে দিতে হচ্ছে। পেপার 1 ইংলিশ, পেপার 2 উচ্চ মাধ্যমিকের যে পেপার ডিটেলগুলো দিতে হচ্ছে, পরপর যে সাবজেক্টগুলো তুমি পড়েছো সেগুলো দিতে হচ্ছে। তুমি যেটা থিওরিতে কত মার্কস পেয়েছো তার সেটা এখানে দিতে হচ্ছে, প্র্যাকটিক্যালে তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দিতে হচ্ছে। এবার দেখো এখানে টোটাল মার্কস অবটেন্ড হয়ে যাবে, আর ফুল মার্কস যেটা সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসানো রয়েছে। ওকে, এখানে কিন্তু ফুল মার্কস বসানো রয়েছে। এবার এখানে বলা হচ্ছে দেখো ফর বিএ বিএসসি যে বিকম সিবিসিএস সিস্টেম যারা রয়েছে, এন্টার টোটাল গ্রেড পয়েন্ট ইন মার্কস অবটেন্ড ফিল্ড, ঠিক আছে, অ্যান্ড টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিল্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিএ বিএসসি বিকম যারা রয়েছে তাদের প্রত্যেককে মার্কস অবটেন্ডের জায়গাতে টোটাল যে গ্রেড পয়েন্ট তোমরা পেয়েছো সেটা দিতে বলছে, আর ফুল মার্কসের জায়গাতে টোটাল যে ক্রেডিট রয়েছে সেটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এটা তোমরা মার্কশিট দেখে বলবে। আর যেটা 1+1+ সিস্টেম রয়েছে তাদের অনার্স এবং জেনারেল যে মার্কশিট রয়েছে
সেটা তোমাদের কিন্তু সেইভাবে দিতে হচ্ছে, কনসলিডেটেড লিস্ট। মাধ্যমিক মাধ্যমিক তুমি পাস করেছো, কোন ডিভিশনে পাস করেছো সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। দেখো জাস্ট ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড। এবার সিজিপিএ নাকি কি সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। যদি সিজিপিএ মাধ্যমিক না হয় তাহলে টোটাল তুমি কত পেয়েছো। মাধ্যমিকে ধরো ফুল মার্কস 700 বা 800, তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিচ্ছ, পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবং এখানে যেটা রয়েছে কত সালে পাস করেছো, তোমার স্কুল কি ছিল, বোর্ড কি ছিল সেটা দিয়ে দিলে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেম রয়েছে, সিজিপিএ নাকি কি সেটা এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করছো, নাহলে নো করছো, এই যে জায়গা রয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো এইখানে জাস্ট মার্কস অবটেন্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো সেটা এখানে দিচ্ছ। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, 500-এর মধ্যে, এখানে পার্সেন্টেজ অফ মার্কস এবং কত সালে পাস করেছো এবং তার স্কুলের নাম কি ছিল এবং এখানে তোমাদের বোর্ডের নাম কি ছিল সেটা দিয়ে দিলে। এবার চলে আসে গ্র্যাজুয়েশন। তো চলো কি পড়েছো তুমি, বিএ, বিএসসি, বিকম নাকি কি পড়েছো সেটা এখান থেকে সিলেক্ট করছো। ধরো আমি এটা পড়েছি, তো এটা আমার ছিল দেখা যাচ্ছে সিজিপিএ, ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যেটা ছিল সেমিস্টার সিস্টেম। তো আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট, ওকে। তারপর দেখো এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড মার্কস অর্থাৎ সিজিপিএ আমি কি পেয়েছি সেটা আমি এখানে কিন্তু দিয়ে দেবো, ওকে। কি বলা হচ্ছে যে বিএ, বিএসসি, বিকম সেমিস্টার ইন্টার যেটা তুমি পেয়েছো সিজিপিএ সেটা এখানে দিচ্ছ। আর ফুল মার্কস বা টোটাল যে ক্রেডিট কত ছিল, কতর মধ্যে তুমি ওই মার্কসটা পেয়েছো, টোটাল ক্রেডিট পয়েন্ট এখানে কিন্তু দিতে হবে টোটাল ক্রেডিট, আর এখানে দিতে হবে টোটাল যে সিজিপিএ তুমি পেয়েছো সেটা, ওকে। তারপরে হচ্ছে ইয়ার অফ পাসিং এখানে দিচ্ছ, দিয়ে তুমি কিন্তু এ করে দিচ্ছ। এবার যদি আরও কিছু তোমাদের থাকে এখানে অ্যাড কিন্তু করতে পারছো। এবার চলে আসে গ্র্যাজুয়েশনের যে ডিটেল সেটা। তো দেখো এখানে পার্ট সিস্টেমের জন্য এটা, আর এখানে কিন্তু সিবিসিএস সিস্টেমদের জন্য। তো আমি সিলেক্ট করেছি সিবিসিএস সিস্টেমদের জন্য। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। একদম মার্কশিটটা খুলে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। তো ধরে নাও যে তোমার কোন সাবজেক্টে অনার্স, একদম প্রথমে এখানে তোমাদের অনার্স সাবজেক্টটা কিন্তু দিতে হবে। তো ধরে নাও এখানে আমার ফিজিক্স অনার্স, ঠিক আছে। পাশের সাবজেক্ট কি, আমার কেমিস্ট্রি এবং ডেটা সায়েন্স। এটা আর্টসের ক্ষেত্রে সেম হবে বা সায়েন্সের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে সেম হবে। এবার দেখো খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের দেখতে হবে, যেটা তোমাদের মার্কশিট কিন্তু এবার খুলতে হবে। খুলে কি রয়েছে প্রত্যেকটা জিনিস, সিসি পেপার, ডিএসসি পেপার, এসএসসি পেপার এবং পাস পেপারের মার্কসগুলো এখানে তোমাদের ইনপুট করতে হবে। কি করে ইনপুট করতে হবে, যেহেতু তোমরা সিবিসিএস ক্যান্ডিডেট, মার্কশিটে দেখবে সব কিন্তু তোমাদের লেখা থাকে, ওকে। এবার দেখো এখানে কি আছে, টোটাল ক্রেডিট সিসি পেপারে ন্যাচারালি 14টা পেপারে 100 করে, প্রত্যেকটা পেপার যদি হয় তাহলে 1400 হয়। এটা তুমি তোমার ইউনিভার্সিটিতে সিসি পেপার তোমার টোটাল কত মার্কসের ছিল সেই টোটাল মার্কসটা, সিসি পেপার টোটাল যে ক্রেডিট সেটা এখানে তোমাকে দিতে হবে। এবং প্রত্যেকটা পেপারে কত করে ক্রেডিট ছিল এটা মার্কশিট খুলে দেখবে। ন্যাচারালি 6 থেকে 8 ক্রেডিটের মধ্যে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সিসি পেপারে 6 করে পার ক্রেডিট থাকে পার পেপারে, সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপরে তুমি টোটাল যে অবটেন্ড মার্কস, অর্থাৎ এই যে 6 সেমিস্টার পর্যন্ত, যারা 5th সেমিস্টার পর্যন্ত রয়েছে এখনো রেজাল্ট বেরোয়নি, তারা 5th সেমিস্টার পর্যন্ত দেবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা সুযোগ পাবে আপডেট করার, কোনো প্রবলেম নেই, যেহেতু এখানে বলে দিয়েছে অ্যাপিয়ারিংটা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে 1400 মার্কসের পেপার, 14টা পেপারে তুমি টোটাল ফার্স্ট থেকে 6 সেমিস্টার পর্যন্ত কত পেয়েছো সেটা হিসেব করতে হবে। ক্রেডিট যে গ্রেড পয়েন্টগুলো রয়েছে সেই যে মার্কসগুলো হিসেব করে দেখো, আমার এখানে হয়েছে 1300, ঠিক আছে। আমি 1400 টোটাল আমার ক্রেডিট পয়েন্ট এখানে ছিল বা টোটাল ক্রেডিট ছিল 1400, আর আমি এখানে টোটাল পেয়েছি 1300, ওকে। তো আমি সেটা এখানে দিয়ে দিলাম। ডিএসসি পেপার বেসিক্যালি এখানে 4 করে পার পেপারে ক্রেডিট থাকে, আমি দিয়ে দিয়েছি 4, ইচ পেপারে যেহেতু 4 থাকে। ডিএসসি পেপার টোটাল হয়ে থাকে 400 করে, এটা তোমার ইউনিভার্সিটিতে কত কলেজে কত সেটা তুমি দেখবে। 400 আমি দিয়ে দিয়েছি টোটাল ক্রেডিট, আর ডিএসসি পেপারে আমি কত পেয়েছি সেটার মার্কস আমি দিয়ে দিয়েছি ধরে নাও 270 এই 400-র মধ্যে, ঠিক আছে। এবার চলে আসছে আমার এসএসসি পেপার। এসএসসি পেপারে টোটাল ক্রেডিট থাকে কিন্তু 200, এটা তুমি তোমার মার্কশিট দেখে দেখবে, কোথাও 300 থাকতে পারে, কোথাও 150 কিন্তু থাকতে পারে, বা কোথাও 200 থাকতে পারে। তো এখানে আমার রয়েছে 200, আমি দিয়ে দিলাম। এটা তুমি তোমার মার্কশিট দেখে আন্দাজে দেবে না, মার্কশিট দেখেই কিন্তু দেবে, মার্কশিটের পিছনে বা কোনো দিকে কিন্তু লেখা থাকে। এসএসসি পেপারে আমার সাম অফ অল গ্রেড আমি টোটাল পেয়েছি কত, 150, এটা দিয়ে দিলাম। এবার চলে আসছে এই যে সেকশনটা, এখানে বেসিক্যালি আমরা জানি যে আমাদের পাস পেপারগুলোতে কোথাও 150 কোথাও 200 করে কিন্তু থাকে। এই পাস পেপারের টোটাল ক্রেডিট কত ছিল সেটা এবার তোমাকে হিসেব করে নিতে হবে, প্রত্যেকটা পেপারে কত কত ক্রেডিট ছিল, টোটাল ক্রেডিটগুলো আলাদা করে তুমি যোগ করে হিসেব করে নেবে। আমার এখানে হয়েছে 200, ঠিক আছে। আর পার পেপারে পাস পেপারে কত করে ক্রেডিট আমার রয়েছে 2 করে। তো এখানে তোমার কত সেটা তুমি বসাবে, আমি দিয়ে দিলাম 2। আমি কত পেয়েছি সাম অফ অল গ্রেড, যেটা 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত পাস পেপারে সেটা হচ্ছে 150 পেয়েছি। ঠিক সেমভাবে ডেটা সায়েন্সেরটাও আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি, এটা তুমি তোমার ডিটেল দেখে ফিল আপ করবে, ওকে। এবার চলে আসে এস প্রুফ যে ইমেজ, সেটা 200 কেবির মধ্যে এখানে তোমাদের ইমেজটা আপলোড করতে হবে জেপিজি অথবা জেপেগ ফরম্যাটে। একটা বিষয় বলে দিই, একটা করে ফটো তোমরা আপলোড করবে টোটাল ডিটেল করে,
আর এই যে ক্যাপচাটা ফিল আপ করবে, করে সেভ অ্যাজ ড্রাফট করবে, নাহলে এখানে যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু ওই সেভটা হবে না, আবার নতুন করে এগুলো আপলোড করতে হয়। অতএব এই ঝামেলা থেকে যাতে তোমরা মুক্তি পাও সেজন্য বলে দিলাম। তারপরে সিগনেচার রয়েছে 30 কেবির মধ্যে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিগনেচার হতে হবে, ফটোটাও কিন্তু সেইভাবে থাকতে হচ্ছে। আর আদার ডকুমেন্টস যদি তোমাদের থাকে, ধরে নাও তোমাদের আদার যে ডকুমেন্ট রয়েছে, অন্য কোনো ডকুমেন্ট দেখা যাচ্ছে তোমাদের যে ইডব্লিউএস বা এগুলো পিডব্লিউডি, সেটা তুমি এখানে কিন্তু আপলোড করে দেবে। ওকে, এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট চলে এসেছে, যেটা মার্কশিট। ডকুমেন্ট টাইপ কি, এখানে মার্কশিট, এখানে ক্লিক করো, দেখো মার্কশিট দেখাবে। এখানে বলা হচ্ছে অল 6 সেমিস্টার মার্কশিট স্ক্যান করে একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে তুমি 6টা সেমিস্টারের মার্কশিট 1 2 3 4 5 6 করে করতে পারো, অথবা এখানে যেটা অপশন রয়েছে অ্যাড মোর, ঠিক আছে, অ্যাড মোর করেও কিন্তু তুমি 6টা সেমিস্টার মার্কশিট এখানে একটা আপলোড করলে, এখানে একটা আপলোড করলে, এইভাবে 6টা পরপর কিন্তু তুমি আপলোড করতে পারো। আবার তুমি চাইলে এটাকে রিমুভ করতে পারো বা একসাথেও আপলোড করে দিতে পারো। কিভাবে আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। পিডিএফ কিন্তু করতে বারণ করেছে, জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এই পুরোটা আপলোড করার পর এখানে তুমি করে দিচ্ছ ক্যাপচা ফিল আপ, তারপর ডিক্লারেশন দিয়ে সেভ অ্যাজ ড্রাফট অথবা কন্টিনিউ করছো। আগে তো সেভ অ্যাজ ড্রাফট করছো যাতে এটা না হারিয়ে যায়, কন্টিনিউ করলে অনেক সময় এরর হয়, তাই সেভ অ্যাজ ড্রাফট তুমি করে দেবে। তারপরে তুমি কন্টিনিউতে করবে, করার পর তোমার ওখানে সাবজেক্ট সিলেকশন এবং প্রেফারেন্স কিন্তু দেবে। তো চলো সেটা আমি করে তোমাদের দেখাচ্ছি। এই জায়গাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরির ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু হাইকোর্ট যেহেতু রদ্দ করে দিয়েছে ওবিসি এ ওবিসি বি, এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু একটা কনফিউশন অবশ্যই থাকবে যে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি, ঠিক আছে, বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো আমি তোমাদের বলবো এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি বা শিডিউল টাইপ তো কোনো ব্যাপার না, কিন্তু এ বি এখানে রয়েছে, সঙ্গে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে অপশন সেটাও রয়েছে। এইখানে একটু কনফিউশন তোমাদের থাকা উচিত। তার কারণ হচ্ছে একটাই, কি কারণ না, কারণটা হচ্ছে যে কোর্ট যেহেতু বলেছে এ বি কিছু রাখা যাবে না, 7% দিয়ে শুধু ওবিসি রাখতে হবে, তাই একটা কনফিউশন কিন্তু এখানে রয়েছে। যদিও 7% আরে সংরক্ষণ দেবে সেটা কিন্তু বলেই দিয়েছে ইউনিভার্সিটি, তারপরেও কেন এই জিনিস, এটা নিয়ে আমাদের যথেষ্ট কনফিউশন রয়েছে। ওকে, এখানে তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসটা দিয়েই কিন্তু তুমি করছো। ওকে, এরপর যে অপশনটা তোমরা পাবে, এই সবটা কমপ্লিট করার পর ক্যাপচা দেবে, ডিক্লারেশনটা দিয়ে দেবে, দিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে দেবে, যাতে এই কন্টিনিউ করে দেওয়ার পর এরর না চলে আসলে সমস্যা হয়ে যায়, নাহলে সবটা কিন্তু মুছে যাবে। তো এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে এবং নেক্সট পেজ যেটা ফাইনাল সাবমিশন অপশন, সেখানে যেহেতু তুমি ফিজিক্স নিয়ে অনার্স বা ফিজিক্স আমি সিলেক্ট করেছি, এখানে আমাদের সাবজেক্ট অপশন দেবে ফিজিক্স নাকি ফিজিক্সের সাথে আর কি কি সেটা। তো আমি সেখান থেকে সিলেক্ট করে দেবো, দিয়ে এবার প্রেফারেন্স সিলেকশনটা ইম্পর্ট্যান্ট। আমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, যেটা আমার ড্রিম হয়ে থাকে, আমি হায়ার প্রেফারেন্স হিসেবে ক্যালকাটা সিলেক্ট করবো। 2 নম্বরে বাদবাকি যে অ্যাফিলিয়েটেড কলেজ সেটা সিলেক্ট করবো। এতে করে কি হবে, যদি আমি 2 নম্বরে সুযোগ পেয়ে যাই অন্য কোনো কলেজে, সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নেব, নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু সুইচ করতে পারবো, সেটা সুযোগ কিন্তু দেয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনো ক্যাম্পাসে কিন্তু সুইচ করার সুযোগ সেই অর্থে খুব বেশি থাকে না, তাই হায়ার প্রেফারেন্সে সবসময় সেটা যাবে, গিয়ে আমি লাস্টে গিয়ে কিন্তু সাবমিট করে দেবো। তারপরে আমার ফর্ম প্রিন্টিংয়ের অপশান আসবে, আমি সেটা কিন্তু প্রিন্ট করে নেবো। আর যারা এন্ট্রান্স দেবে, লাইক আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট, সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা লাস্ট ইয়ারের স্টুডেন্ট আছো, তাদের তো এন্ট্রান্স দিতে হবে, তারা পার্ট বির মধ্যে পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ এন্ট্রান্সের জন্য যে চার্জেস রয়েছে, সেই চার্জেসটা কিন্তু পেমেন্ট করতে হবে, করে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু হবে, এবং সেটাকেও তোমরা সেই যে পেমেন্টের ফিজ সেটাও কিন্তু রেখে দেবে, পরে সেটা কিন্তু কাজ লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো তো সবাই, বেস্ট অফ লাক।